আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ফোর্থ ইয়ার ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার নাম্বার 2 শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন এন্ড ইটস সলিউশন। এই চ্যাপ্টারের তো এই চ্যাপ্টার থেকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সিলেকশন পেয়ে গেছি অলরেডি, এবং ইম্পর্টেন্ট কোশ্চেন অনুযায়ী আমাদের আলোচনা চলছিল। এর আগে আমরা লেকচার 7-এ কিছু কোশ্চেন আলোচনা করেছি। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে লেকচার 8-এ, এবং লেকচার 7-এর আগ পর্যন্ত যে সমস্ত চ্যাপ্টারগুলো প্রতিটা লেকচারে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে সবগুলো আপনাদের পড়ে ফেলতে হবে। এবং হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন চ্যাপ্টার 8-এ, লেকচার 8-এ, এবং লেকচার 8-এ আমরা যে ইম্পর্টেন্ট যে জিনিসটা পড়বো সেটি হচ্ছে ভেরিয়েশন থিওরি। কোশ্চেনটা হচ্ছে পরিবর্তনশীল তত্ত্ব ব্যবহার করে কিভাবে হিলিয়াম বা জটিল সিস্টেমের জন্য শ্রোডিঞ্জার সমীকরণের সমাধান করা যায়, অথবা ভেরিয়েশন তত্ত্ব ব্যাখ্যা করো, অথবা প্রমাণ করো যে ই এ গ্রেটার দ্যান ইকুয়াল টু ই নট। তো এই হলো আমাদের কোশ্চেন। আমরা এর জন্য আমাদের প্রয়োজনীয় যে হ্যান্ড নোট রয়েছে সেই নোটটা আমরা জানি যে এখানে আমাদের হ্যান্ড নোটটা আছে। আমরা হ্যান্ড নোটে চলে যাচ্ছি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে হচ্ছে যে কোয়ান্টাম কেমিস্ট্রি যেহেতু একটি জটিল পার্ট ফিজিক্যাল কেমিস্ট্রি, এবং হচ্ছে যে এখানে যেহেতু পুরোটাই দুইটা চ্যাপ্টার, কোয়ান্টাম কেমিস্ট্রি এবং হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, এই দুটো চ্যাপ্টার ম্যাথমেটিক্সে মানে প্রতিটা কোশ্চেনেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে ভরা। সুতরাং এই দুটো চ্যাপ্টারকে খুব ইজিলি বোঝা এবং এটাকে পরীক্ষার হলে সুন্দর করে লিখে আসার জন্য যে প্রয়োজনীয় যে সলিউশন গুলো দরকার সেগুলো বাংলা মিডিয়াম বইগুলোতে অনুপস্থিত, যার ফলে অনেকেই ভুল পড়তেছেন এবং হচ্ছে ভুল লিখতেছেন, যার ফলে পরীক্ষায় পূর্ণ লিখে আসার পরও কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবেন না, কারণ অনেকগুলোতেই ভুল আছে। এটা আমরা অলরেডি আমরা বারবার বলে আসছি। এবং হচ্ছে যে নোটগুলোকে যে কোনো গাইড যদি ফলো করেন তাহলে তো নিশ্চিতভাবে আপনি ধরেই নেন যে আপনার যা লিখবেন তার অর্ধেকের বেশি ভুল লিখে আসবেন, এবং রেজাল্ট সেই কাঙ্ক্ষিত লেভেলের মানের মার্কস পাবেন না, কারণ অনেক জায়গাতেই সমস্যা। আবার হচ্ছে যে ইকুয়েশন গুলোকে যেহেতু গ্র্যাজুয়ালি ডিডাকশন করা থাকে না, যার ফলে ইকুয়েশন গুলোকে পরীক্ষার হলে লেখা বা সঠিকভাবে উপস্থাপন করাটাও কঠিন। তো সব মিলিয়ে আমরা যেটি সহজ এবং ইজি সলিউশন সেটি আপনাদের জন্য উপস্থাপন করছি, যেটি আপনাদের খুব ইজিলি বুঝতে সহায়তা করবে। তো আমরা এই ভেরিয়েশন তত্ত্ব আমরা জানি যে যে কোনো সিস্টেমকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো সিম্পল সিস্টেম, SIMPL, সিম্পল সিস্টেম। আরেকটা আমরা এভাবে নিতে পারি, সেটি হচ্ছে আপনার কমপ্লেক্স কোয়ান্টাম সিস্টেম। যদি আমরা সিম্পলি বলি কমপ্লেক্স কোয়ান্টাম সিস্টেম, QUANTUM কোয়ান্টাম সিস্টেম। তো এই কমপ্লেক্স কোয়ান্টাম সিস্টেম যেটি এইটি এটি এটি হচ্ছে আমাদের আলোচনার বিষয় আজকে। কমপ্লেক্স কোয়ান্টাম সিস্টেমকে ব্যাখ্যা করার জন্য দুই ধরনের থিওরি আছে। একটা হচ্ছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভেরিয়েশন থিওরি। তো আমরা এই কমপ্লেক্স কোয়ান্টাম সিস্টেমকে ব্যাখ্যা করার জন্য এই ভেরিয়েশন থিওরিটার অ্যাপ্লিকেশন দেখব। বেসিক্যালি হচ্ছে হাইড্রোজেন সদৃশ যে সিস্টেম, সেই সিস্টেমগুলোকে ব্যাখ্যা করার জন্য শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনই এনাফ। কিন্তু যখন এটি কমপ্লেক্স সিস্টেম চলে যাচ্ছে অথবা মাল্টি লেভেল সিস্টেম বা মাল্টি ইলেকট্রল সিস্টেম, তখন কিন্তু শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন এই মাল্টি লেভেল কোয়ান্টাম সিস্টেম বা কমপ্লেক্স কোয়ান্টাম সিস্টেমকে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ব্যাখ্যা করতে পারে না। এই ব্যাখ্যা করতে না পারার কারণে তখন হচ্ছে যে আমাদেরকে এই ভেরিয়েশন থিওরির সাহায্যে সেগুলোকে ব্যাখ্যা করতে হয় এর এনার্জি লেভেলকে। তো এটি হলো মূল জিনিস যে ভেরিয়েশন থিওরিটা আসলো কোত্থেকে। আসলে হচ্ছে যে যেখানে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ফেল করতেছে, কোনো একটা সিস্টেম, কোনো একটা কমপ্লেক্স কোয়ান্টাম সিস্টেমকে যখন এক্সপ্লেন করতে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ব্যর্থ হচ্ছে, তখন সেটি ভেরিয়েশন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা হচ্ছে। তো যার ফলে ভেরিয়েশন তত্ত্বের উৎপত্তি হচ্ছে। এটাকে অ্যাপ্রক্সিমেট এনার্জি লেভেল হিসাবে ব্যাখ্যা করার জন্য ব্যবহার করা হয়। তো বেসিক্যালি হচ্ছে এটি মাল্টি লেভেল একটা সিস্টেম, এবং এই সিস্টেমের আইগেন স্টেট বা আইগেন ভ্যালু পরিমাপের ক্ষেত্রে ভেরিয়েশন অ্যাপ্রক্সিমেট পদ্ধতি ব্যবহার করা হয়। ভেরিয়েশন মেথডে একটি উল্লেখযোগ্য মেথড হলো যার সাহায্যে মাল্টি ইলেকট্রল সিস্টেমের মানে এনার্জি লেভেলকে আমরা সহজে পরিমাপ করতে পারি। মনে করি যে দেখেন এখানে এখানে আমরা যদি এই নিচের দিকে যাই, এখানে দেখেন মনে করি এমন একটি কোয়ান্টাম সিস্টেম বা জটিল কমপ্লেক্স সিস্টেম হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের সাহায্যে সমাধান করা যায় না। তো যদি যায় না, তাহলে আমরা এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে আমরা লিখতে পারি H ভেক্টর psi 0 psi নট ইকুয়াল টু E নট psi নট। এটা 1 নম্বর সমীকরণ।
আরটা হচ্ছে এটা হলো জিরো লেভেলে, জিরো গ্রাউন্ড স্টেটে, যখন হচ্ছে এনার্জি লেভেল জিরোতে অবস্থান করছে তখন হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। কিন্তু যদি এনার্জি লেভেল একটু এক্সাইটেড স্টেটে বা একটু আপগ্রেড লেভেলে বা অন্য একটা ভেরিয়েবলে বা কোনো একটা আপগ্রেড লেভেলে অবস্থান করছে, তখন সেটি হচ্ছে এইচ ভেক্টর সাই এ ইকুয়াল টু ই এ সাই এ। এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন ই জিরো সাই জিরো যেটা, সেটি হচ্ছে জিরো লেভেলে ফাংশন, আর ই জিরো হচ্ছে ওই জিরো লেভেলের ফাংশনের কনস্ট্যান্ট এনার্জি। তাহলে এটা আমরা বুঝলাম। অনুরূপভাবে সাই এটা হলো একটা এক্সাইটেড লেভেল বা ট্রায়াল ভেরিয়েবলের একটা একটা ভেরিয়েবলের একটা ফাংশন। অনুরূপভাবে ই এটা হচ্ছে ওই ভেরিয়েবলের এনার্জি। তাহলে এইটুকু আমরা এখন বুঝতে পারলাম যে এটা কি কেন হচ্ছে ই জিরো হলে সাই জিরো হলে ই জিরো কেন হবে, আর সাই এ হলে ই এ কেন হবে, এটুকু আমরা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা অ্যাকর্ডিং টু ভেরিয়েশন মেথড, ভেরিয়েশন মেথডটা কি? ভেরিয়েশন মেথড বলতেছে যে সাই এ নট ইকুয়াল টু সাই জিরো, অর্থাৎ সাই এর মানটা কখনো সাই জিরো সমান হবে না। অন্যভাবে বলা যায় যে সাই এ গ্রেটার দ্যান ইকুয়াল টু সাই ই জিরো। অর্থাৎ একটা আপগ্রেড সিস্টেমের বা ভেরিয়েবলের বা একটা কোয়ান্টাম কমপ্লেক্স কোয়ান্টাম সিস্টেমের ক্ষেত্রে আপগ্রেড লেভেলের যে এনার্জি লেভেল থাকবে সেটা জিরো লেভেলের এনার্জির সাথে সমান হবে না। অর্থাৎ ই এ ইকুয়াল টু, এখানে এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে যে ই এ ইকুয়াল টু ই জিরো হতে পারে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে, ই এ গ্রেটার দ্যান ই জিরো হতে পারে, কিন্তু ই এ ই এ লেস দ্যান ই জিরো কখনোই হবে না। এটি হলো আমার যে ভেরিয়েশন থিওরির মূল কথা। এই জন্যই এটি হচ্ছে আমাদের মূল কথা। এখন আমরা এটা দেখব যে আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে এটাকে কিভাবে সলিউশন করতে পারি, সেটি হচ্ছে আমাদের আজ মূল বিষয়। তো এখন হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার 2, এই যে 2 নম্বর ইকুয়েশন হতে পায়, আমরা এটা 2 নম্বর ইকুয়েশন ছিল। এইচ ভেক্টর সাই এ ইকুয়াল টু ই এ সাই এ, দেন হচ্ছে আমরা উভয় পক্ষে একটা কমপ্লেক্স ফাংশন আমরা মাল্টিপ্লাই করলাম উভয় পক্ষে। তো আমি দেখাচ্ছি এখানে কমপ্লেক্স ফাংশনটা আমরা কি মাল্টিপ্লাই করেছি। উভয় পক্ষে আমরা কমপ্লেক্স ফাংশনটাকে মাল্টিপ্লাই করছি। যদি উভয় পক্ষে কমপ্লেক্স ফাংশনটাকে মাল্টিপ্লাই করি, এই যেখানে দেখেন সাই এ, এটা কি হলো কমপ্লেক্স ফাংশন সাই এ, তাহলে এই ইনটু এইচ ডট, এই যেটা এই এইচ ডট সাই এ ইকুয়াল টু হচ্ছে ই এ। 2 নম্বর সমীকরণটার দিকে তাকান তাহলে বুঝতে পারবে, এই যে ই এ ছিল এখানে, এখানেও ই এ, অনুরূপভাবে সাই এ ছিল এখানে, এখানেও সাই এ, আর একটা এই যে কমপ্লেক্স ফাংশন, এটা দিয়ে আমরা গুণ করে দিচ্ছি উভয় পক্ষে। তাহলে কমপ্লেক্স ফাংশন দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করেছি। গুণ করার পরে এখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করতে হলে তো কারোর সাপেক্ষে করতে হবে। তো এখানে আমরা ডি আমরা এখানে নিব হচ্ছে ডি টাউ। এটারে এই যে টাউটা কিভাবে লেখে? টাউটা লেখে হচ্ছে এইভাবে, টাউ, এই যে এইটা হলো টাউ এটা, আর এখানে ডি, তো সেজন্য এটাকে বলছি আমরা ডি টাউ। তো এই পুরো রাশিটা আমরা এখানে বাম পাশে লিখেছি, এটা পুরো ডান পাশে লিখেছি, তারপরে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমরা ইন্টিগ্রেশন করছি কার সাপেক্ষে? ডি টাউ এর সাপেক্ষে। তাহলে এখানে ই এ ইকুয়াল টু, যদি ই মান বের করেন তাহলে এটা আসবে, ই এর মানটা আসবে এটা। আমরা যদি ই ইকুয়াল টু মান বের করি, কই গেল? আচ্ছা, ই ইকুয়াল টু আসবে এইটা। তো এখন হচ্ছে আমরা বোর্ডটা একটু ক্লিয়ার করি। ক্লিয়ার করলে আমাদের এই যে এটা আমরা ডিটি ইকুয়াল টু ডি টাউ, এটা আমি লিখে দিয়েছি বোঝার সুবিধার্থে আপনাদের, যাতে করে আপনারা বুঝতে পারেন। এইখানে এখন হচ্ছে ফর এ ট্রায়াল ফাংশন। ট্রায়াল ফাংশন মানে কি? মানে হচ্ছে ধরেন এখানে তো আমরা ই এ ফাংশনের এনার্জি, মানে একটা ফাংশন যেটা হলো ই এ, সেটার এনার্জি বের করেছি। এখন যদি একটা ট্রায়াল ফাংশন নিই, মানে হচ্ছে এ ছাড়া অন্য কিছু নিব। তো আমরা ধরে নিলাম এটা যেহেতু এটা হচ্ছে এক্সাইটেড স্টেট, তাহলে আমরা জিরো স্টেট একটা নিলাম, ই জিরো ইকুয়াল টু, আমরা মানটাকে জাস্ট শুধু সাই এর জায়গাতে আপনি সাই জিরো লিখবেন, আর কিছু না। এই ইকুয়েশনটাই 3 নম্বর ইকুয়েশনটাই। তাহলে 4 নম্বর ইকুয়েশন পেলেন। এখন ভেরিয়েশন থিওরি অনুসারে বলছে ই এ ইকুয়াল টু এত, গ্রেটার দ্যান ইকুয়াল টু এত, এটাই হলো এই এনার্জি
এই যে ইকুয়েশন, এটির মাধ্যমে আমরা এনার্জি বের করতে পারি কোনো একটা সিস্টেমের। আবার অনেক সময় এটা যদি আপনার নর্মালাইজ ফাংশন হয়, তাহলে এই যে এটা এর নিচের অংশটুকু নর্মালাইজ ফাংশন হলে এটাকে ইকুয়াল টু 1। এখন যদি পরীক্ষার কোশ্চেন এরকম থাকে যে কোনো একটা নর্মালাইজ সিস্টেমের ক্ষেত্রে ভেরিয়েশন থিওরি আলোচনা করো, তাহলে এই কোশ্চেনটারই এই পর্যন্ত আলোচনা করার পরে আপনারা এই যে এই অংশটুকু সমান 1 লিখে দিবেন। দ্যাট ইজ পরের লাইনে, এটার লাইনের পরে লিখবেন E0 ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন সাই 0 এটা, আর এই ছিল আগে থেকে সাই 0 ডি টাউ। শেষ, মানে এখানে জাস্ট 1 হয়ে যাবে, কারণ নরমালাইজ ফাংশনের সূত্র আমরা জানি যে ইন্টিগ্রেশন কমপ্লেক্স ফাংশন ইনটু হচ্ছে সাই আর ডিএক্স বা ডি টাউ ইকুয়াল টু হচ্ছে 1। তো এইটি হলো এটা। এখন হচ্ছে যে এই কোশ্চেনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বিভিন্ন সময় এসছে, এবং এটা আপনাদের খুব সহজ করে একটা অল্টারনেটিভ মেথড অ্যাপ্লাই করা হলো, যাতে করে সবাই এটা বুঝতে পারেন এবং হচ্ছে যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারেন। কারণ এটার যে গাণিতিক ম্যাথমেটিক্যাল যে টার্মিনোলজি গুলো রয়েছে, সেই ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি গুলো যদি আপনারা দেখেন, তাহলে তো প্রথম কথা হচ্ছে যে কোনো বই থেকেই আপনারা এটা বুঝবেন না, এক। আর দুই হচ্ছে এটা মনে রাখাও সম্ভব না, মানে যেভাবে বাংলা বই মিডিয়ামের বইগুলোতে রয়েছে সেখানে তো বোঝারও অবস্থা নেই, আর এটাকে মনে রাখার মতো অবস্থাও নাই, মানে মনে রাখাও যাবে না। সুতরাং আলটিমেটলি কেউ যদি জোর করে মনেও রাখেন, তাহলে এটা পরীক্ষায় হলে যে ভুল করবেন। তো এরকম একটা অবস্থায় একটা অল্টারনেটিভ সলিউশন আপনাদের দেওয়া হলো, যাতে করে আপনারা এটি ভালোভাবে আত্মস্থ করতে পারেন এবং হচ্ছে পরীক্ষায় যদি পড়ে তাহলে এটা পরীক্ষায় যেন লিখতে পারেন। তো এটি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আমাদের, যে এই কোশ্চেনটা আমাদের পড়া দরকার ছিল, সেটি আমরা আলোচনা করলাম। আর একটা পরিপূরক কোশ্চেন এখানে আমরা একটু আলোচনা করে নিচ্ছি, কারণ হলো যে এটা যদিও একটা বেসিক কনসেপ্ট এবং আমি জানি যে এটা অনেকেই আপনারা পারেন, কারণ হচ্ছে যে এটা অনেক ফার্স্ট ইয়ার থেকে ছিল আপনাদের সাথে এই কোশ্চেনটা, এবং সেই জন্য এই কোশ্চেনটা সবারই জানা। তো আমরা এইটা তারপরে একটু আলোচনা করছি এই কারণেই যে পরীক্ষায় কখনো কখনো আপনার হচ্ছে খ বিভাগে অথবা হচ্ছে খ বিভাগে শর্ট কোশ্চেন হিসেবে দিয়ে দিতে পারে। সেই কোশ্চেনটা হলো যে পি অরবিটালের আকৃতি। তো পি অরবিটালের আকৃতি ব্যাখ্যা করো, এটি অনেক সময় কোশ্চেন আপনাদের দিতে পারে। তো এটি যে কোনো বই থেকে পড়ে নেওয়া যায়, ইন্টারমিডিয়েট বই থেকে শুরু করে অনেকগুলো বইতে এটা আছে। তো এটির জন্য আমি যা শুধু আলোচনাটা করে দেবো বোঝার জন্য। ধরেন একটা অ্যাক্সিস, যখন আমরা এই অ্যাক্সিসের সাথে পরিচিত, এক্স, এটা হচ্ছে এক্স ডট, এটা হচ্ছে ওয়াই, আর এটি হচ্ছে ওয়াই ডট, এটার সাথে আমরা পরিচিত। কিন্তু জেড অ্যাক্সিস যখন যাচ্ছে, এই জেড অ্যাক্সিসটা নিয়ে আমাদের অনেকের সমস্যা আছে, আমরা 3 ডাইমেনশনাল রিজনটা বুঝতে পারি না। তো পি এর ক্ষেত্রে, সাব অরবিটালের ক্ষেত্রে দেখা যায় যে পি, এক্স, ওয়াই এবং জেড, এই 3টে সাব অরবিটাল আছে। একটা হচ্ছে পি অরবিটাল, যেটাকে আমরা এসপিডিএফ বলি, সেটা হচ্ছে অরবিটাল। এই অরবিটাল গুলোকে আবার ফার্দার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, সেটিকে বলে সাব অরবিটাল। এই একটা পি সাব অরবিটাল 2টা করে ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে পি এক্স এ 2টা, পি ওয়াই তে 2টা, পি জেড এ 2টা ধারণ করতে পারে। তো এখন হচ্ছে যে এইটার আমরা মানে এক্স্যাক্টলি ইলেকট্রন কোন জায়গায় থাকে সেটিকে ডিফাইন করা খুব ডিফিকাল্ট, কিন্তু আমরা যখন মানে হচ্ছে যে করি, মানে ব্যাখ্যা করার জন্য, তখন আমরা কতগুলো পয়েন্ট আলোচনা করি। যেমন আমরা যদি ধরেন এক্স, পি এক্স কে আঁকি, তাহলে কিভাবে আঁকবো? পি এক্স কে যদি আঁকতে চাই, ড্র করতে চাই, তাহলে পি এক্স কে ড্র করতে হলে আমাদের এইভাবে ড্র করতে হবে। ধরেন এইটা হলো আমার একটা অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার এক্স, আর এটা হচ্ছে আমার জেড। আমি এখন কি আঁকবো? পি এক্স আঁকবো, তাহলে এটা এরকম, এটা এরকম, মানে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে নোডাল কোনটা, নোডাল পয়েন্ট কোনটা? নোডাল পয়েন্ট হচ্ছে, তখন হচ্ছে এইটা হলো নোডাল পয়েন্ট, এটা হচ্ছে নোডাল পয়েন্ট। অনুরূপভাবে আপনি যখন পি ওয়াই আঁকবেন, তখন আপনি ওয়াই অ্যাক্সিস বরাবর আঁকবেন, এই যে এরকম। তাহলে নোডাল পয়েন্ট কোনটা? এটা। এবং কিন্তু সবগুলো অ্যাক্সিস দেখাই দিতে হবে, এরকম করে জেড যখন আঁকবেন তখন জেড অ্যাক্সিস বরাবর। এই তিনটাই আপনাকে দেখাতে হবে চিত্র এঁকে। এটি হলো পি অরবিটালের ডাম্বেল আকৃতির হয়, ব্যাখ্যা করো। পি অরবিটাল এর আকৃতি ও এস অরবিটালের আকৃতি পরস্পর ভিন্ন হয়ে থাকে। পি অরবিটালের ক্ষেত্রে
কোয়ান্টাম সংখ্যা L ইকুয়াল টু 1 এবং N ইকুয়াল টু -1 +1 হয় এর উপশক্তি স্তর 3টি। এই 3টি অরবিটালের প্রত্যেকটিতেই ইলেকট্রন মেঘ ডাম্বেল আকৃতির ঘনীভূত থাকে। তো এটি বোঝা গেল তিনটি অরবিটালের আকৃতি px py pz একে দেখাতে হবে পরীক্ষার হলে যদি এটা আসে পরীক্ষায়। তাহলে এই কোশ্চেনটা আমরা বুঝে গেলাম এবং হচ্ছে যে আশা করছি যেটা আপনাদের প্রবলেম সলভ করবে। এরপরে আমরা আরেকটা জিনিস একটু দেখতে চাই, সেটি হলো যে আমাদের নেক্সট সাজেশনে আর এখানে এই চ্যাপ্টারে আমরা আর কি কি আমাদের রয়েছে সেটা আমরা একটু দেখে আসছি। আমরা বেশ কয়েকটা কোশ্চেন অলরেডি পড়ে ফেলেছি। সো এই যে কোশ্চেনগুলো পড়া হয়েছে সেই কোশ্চেনগুলো রিভিশন দিতে থাকেন এবং হচ্ছে পরে লেকচারটা প্রতিদিনই একটা দুটা করে লেকচার আপলোড হচ্ছে ফিজিক্যালের এবং কোয়ান্টাম রিঅ্যাকশন মেকানিজমের। এগুলোকে মানে একই সাথে শেষ করে যেতে হবে, পরে এসে আপনি পড়বেন সেই সুযোগ কিন্তু হবে না। সুতরাং একই সাথে আপনাকে কভার করে যেতে হবে, এমন ভাবে পড়বেন যাতে পরীক্ষা আপনি লিখতে পারেন। আচ্ছা, তো এইখানে এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা অলরেডি একমাত্রিক বক্সে এটা পড়ে ফেলেছি। 5 নম্বর ডিজেনারেসি কি, এটা শক্তি সম্পন্ন স্তরের ডিজেনারেসি নির্ণয় করো। এটি আমরা এখনো আলোচনা করিনি। ভেরিয়েশন তত্ত্ব 6 নম্বরটা আলোচনা করে ফেললাম। 6 নম্বরটা নিউটনীয় বলবিদ্যার মূলনীতি কি, কোয়ান্টাম বলবিদ্যার সাথে পার্থক্য, এটা অলরেডি বলা হয়েছে। 7 নম্বর শূন্য বিন্দু শক্তি, এটা আলোচনা করব। একমাত্রিক বক্সের কিন্তু শ্রোডিঙ্গার সমীকরণ, এই 8 নম্বরটা আলোচনা করা হবে। 9 নম্বরটা আলোচনা করা হবে। 10 নম্বরটা অলরেডি 10 নম্বরটা আলোচনা করা হবে। আর 11 নম্বর আলোচনা করা হয়েছে, 12 নম্বর আলোচনা করা হয়েছে, 13 নম্বর আলোচনা করা হয়েছে, 14 নম্বরটা আলোচনা করব। সময় নির্ভর 15 নম্বর আলোচনা হয়েছে। হ্যামিল্টনিয়ান অপারেটরের বৈশিষ্ট্য লিখো, এটা দেখে নেবেন বই থেকে, এটা আলোচনা করার কিছু নেই, অলরেডি আমি আলোচনা করেছি। শক্তির সমবন্টন নীতি, এটা আমরা আলোচনা করব। 18 নম্বরটা করব। গ্রহণযোগ্য তত্ত্বের ফাংশন, গ্রহণযোগ্য তরঙ্গ ফাংশনের শর্ত, এটা আমরা আলোচনা করেছি। পি অরবিটালের ডাম্বেল আকৃতির আলোচনা করলাম। পারমিটেশন থিওরি, এইটা আমরা 21 নম্বরটা আমরা সব শেষে করব, কারণ এটা এত বড় এবং এত বেশি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এখানে ব্যবহার করা হয়েছে যে এটা আমরা সব শেষে করব এবং এটা খুব একটা জরুরি না। যদি সাজেশনে আছে, কিন্তু এই কোশ্চেনটা আসলে দুই একবার আসছে, কিন্তু হচ্ছে যে এটা আসলে পরীক্ষার হলে লেখাটা খুব কঠিন এবং এটাকে শর্ট করা যায় কিনা সেটা নিয়ে আমরা কাজ করতেছি। যদি আমরা আরো শর্ট করতে পারি তাহলে সেক্ষেত্রে এটা আমরা তখন আলোচনা করব। আর হচ্ছে 22 নম্বরটা ভেরিয়েশন তত্ত্ব আলোচনা করা হলো, এটা আপনারা এখন এটার উপরে ভিত্তি করে পড়ে ফেলবেন। এসপিডি প্রবর্তনের তাৎপর্য লিখো, এটা দেখে 23 নম্বরটা যে কোনো বই থেকে পড়ে নিতে হবে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন হ্যামিল্টনিয়ান অপারেটর বের করো, এটা আমরা আলোচনা করব। লেজেন্ডার সমীকরণটি প্রতিপাদন করো, এটিও আমরা করব। অপারেটর ও অ্যাকসেপ্টেন্স, এটা আমরা আলোচনা করেছি। কোয়ান্টাম মেকানিক্স এর স্বতঃসিদ্ধ আলোচনা করেছি। শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ বলতে কি বুঝি, ইলেকট্রনিক ক্ষুদ্র কণার সমীকরণ প্রতিপাদন করো, এটা আলোচনা করা হয়েছে। হ্যামিল্টনিয়ান ল্যাপ্লাসিয়ান অপারেটর করা হয়েছে। সুপার, এটা 29 নম্বর করা হয়েছে। 30 নম্বর তরঙ্গ ফাংশন করা হয়েছে। মোটামুটি বেশ কিছু আলোচনা করা, যেগুলো বললাম আলোচনা করব সেগুলো আমরা আলোচনা করে নেব। আর আপনারা এখন এই নোটের সাথে আমাদের যে লেকচারগুলো আপলোড করা আছে ইতিমধ্যেই, সে আপলোড করা লেকচারের সাথে মিলিয়ে যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলো কমপ্লিট করে ফেলেন, যাতে করে মানে একই সাথে আমার চ্যাপ্টার শেষ হবে, আপনাদের পুরো এটার পরে এই চ্যাপ্টারের পরে পুরো দখলটাও কমপ্লিট হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে এখান থেকে আমরা অলমোস্ট অর্ধেকের বেশি আমরা কভার করে ফেলেছি। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে আমরা এই যে 5 নম্বর ডিজেনারেসি কি এবং 14H² 8mc² শক্তি সম্পন্ন স্তরের ডিজেনারেসি নির্ণয় করো, এই কোশ্চেনটা আমরা একটা সলিউশন বের করব। এই সলিউশনটা বের করে আমরা এটা খুব দ্রুতই কভার করব। তো এই লেকচারটা আমরা এখানে শেষ করছি। আপনার পরের লেকচারে আপনারা এর পরের গুলো পাবেন। 4 নম্বর হয়ে গেছে, 5 নম্বরটা বাকি আছে, 6 নম্বর হয়ে গেল। আর 7 নম্বরটা নিউটনের বলবিদ্যার মূলনীতি কোয়ান্টাম বিদ্যুতের সাথে এর পার্থক্য। 7 নম্বরটা আমরা অলরেডি আলোচনা করেছি, সুতরাং 7 নম্বরটা আপনারা পারবেন, ওখান থেকে দেখে নিতে হবে। আর শূন্য বিন্দু শক্তি কি, এই যে 8 নম্বর, 6 আর 8 5 আর 8 আমরা নেক্সট লেকচারে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।